দেখো তোমরা খেয়াল করো, এটা একটা সার্কিট। এই সার্কিটে এই ইলেকট্রিসিটির প্রবাহের চিহ্নটা দিয়ে রাখছে। আমাদের প্রশ্ন করা হয়েছে এখানে যে এই এ ও বি বিন্দুর এ ও বি এর মধ্যবর্তী তুল্য রোধ নির্ণয় করো। আর ঘ নম্বরে প্রশ্ন করা হয়েছে এখানে যে I1 সমান কত আর I2 সমান সমান কত, এইটা বলেছে প্রশ্নে। তো আমরা দেখো খুব সহজেই এ ও বি এর মধ্যবর্তী তুল্য রোধ নির্ণয় করতে পারি। দেখা যাচ্ছে এইটা হলো এ, এইটা হলো বি, এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করি। এই দুটি রোধ পরস্পর কিভাবে আছে? সমান্তরাল, তার সাথে এটা কি শ্রেণী। তাহলে আমরা যদি সলিউশন করি, দেখো সলিউশন করব আমরা গ নম্বর। তাহলে আমরা লিখতে পারি 1 ভাগ RP ইজ ইকুয়াল টু 1 ভাগ 30 প্লাস 1 ভাগ 20। এখান থেকে তুমি RP এর মানটা ক্যালকুলেটর হিসেব করে ফেলো, কত হয়? দেখো 30 ইনভার্স প্লাস 20 ইনভার্স, 30 ইনভার্স প্লাস হলো 20 ইনভার্স সমান ইনভার্স সমান, তাহলে হয়ে যাচ্ছে 12 ওহম। তাহলে এবার লিখতে পারি আমরা RS ইজ ইকুয়াল টু 12 প্লাস 10, কত হচ্ছে তাহলে 22 ওহম। এটা হলো আমাদের অ্যান্সার, গড় অ্যান্সার গেল। এটা তো খুব সহজ প্রশ্ন, তাই না? গড় অ্যান্সার এটুকু। খ নম্বরটা হলো এখানে ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা এটা মিশিয়ে দেব, দেখে নাও ঘ নম্বরে। এরপরে আমরা ঘ নম্বরটা দেখব। দেখো এখানে এই যে দুটো রোধ ছিল প্যারালাল, আমরা প্যারালাল করেছি। এই প্যারালালের সাথে এটা ছিল শ্রেণী, আমরা শ্রেণী করেছি। অ্যান্সার হলো 22 ওহম। এখন আমরা ঘ নম্বরে যাই। দেখো ঘ নম্বরে যদিও এখানে প্রশ্ন করেছে যে I1 আর I2 নির্ণয় করার, আমরা এই আইটাও নির্ণয় করতে চাই। হ্যাঁ, আমরা সবগুলো ইলেকট্রিসিটি নির্ণয় করব। এইখানে দেখো যখনই তুমি দেখবে একাধিক কোষ থাকবে, তখন কিন্তু তুমি কার্শফ ল ছাড়া করতে পারবে না। আর এইটার ক্ষেত্রে তুমি প্রথমে যে জিনিসটা বিবেচনা করবা, যে দিক থেকে ইলেকট্রিসিটি প্রবেশ করবে সেই দিকে শুরু দেওয়া হবে পজিটিভ রেজিস্ট্যান্সের ভেতরে, আর বের হয়ে যাওয়ার সময় নেগেটিভ। যেমন দেখো আই কারেন্টটা এর মধ্যে প্রবেশ করছে, তাহলে দেবো কি পজিটিভ সিগন্যাল, বেরিয়ে যাচ্ছে নেগেটিভ। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হলো কোষের পজিটিভ, তাহলে এই দিক থেকে ইলেকট্রিসিটি যাওয়ার কথা ছিল, কিন্তু এরা উল্টা দিকে দিয়েছে। উল্টা দিকে দিলেও এখন ওদেরটা তোমাকে মেনে নিতে হবে, ওদের মতো করে তোমাকে করতে হবে। ওদেরটা যে উল্টা, সেটা অ্যান্সারে যা তুমি দিতে হবে। আমি যদি আই এর মানটা নির্ণয় করি যে একবার নেগেটিভ অ্যান্সার আসবে, তার মানে ওদেরটা আসলে ভুল ছিল, কিন্তু ভুল থাকলে ওদেরটাতেই করতে হবে। আর ওই চিহ্ন যদি না দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমি আমার মতো করে চিহ্নটা দিয়ে নিতাম। তো এখন যেভাবে চিহ্নটা দেওয়া আছে সে অনুযায়ী তুমি পজিটিভ নেগেটিভ দিয়ে দাও, তাহলে এটা পজিটিভ নেগেটিভ। এপাশে প্রবেশ করছে, এপাশে বেরিয়ে যাচ্ছে, তাহলে এপাশে কি পজিটিভ, এপাশে কিছু না নেগেটিভ। আর কোষের ক্ষেত্রে কিন্তু কোনো বেরিয়ে যাওয়া বা প্রবেশ করার উপর ডিপেন্ড করবে না। কোষের যেটা বড় চিহ্ন সেটা পজিটিভ, ছোটটা হলো নেগেটিভ। কোষের ছোটটা নেগেটিভ, এপাশে পজিটিভ। এপাশে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, ঢুকতেছে, প্রবেশ করতেছে, তাহলে পজিটিভ, বেরিয়ে যাচ্ছে নেগেটিভ। আমরা বোঝার সুবিধার্থে আরো একটু নামকরণ করতে পারি আমরা, যে এর নাম দাও তুমি ধরো R1, এর নাম দাও তুমি ধরো R2, এর নাম দাও তুমি R3। বোঝার সুবিধা নাম দিলাম আমরা। এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, আমি এখানে ধরো সি দিলাম, এখানে ডি দিলাম, এখানে ই দিলাম, আর এটা তো ই। এইভাবে আমরা এটা নামকরণ করলাম। এখন আমি শুরু করব কিভাবে? আমাকে কার্শফ সেকেন্ড ল প্রয়োগ করতে হবে, যে কোনো একটা লুপে, যে কোনো লুপে প্রয়োগ করতে হবে। ধরো আমি প্রয়োগ করতে চাচ্ছি, মনে করো
যে আমি ধরো এই লুপে যদি প্রয়োগ করি, এই লুপটাতে প্রয়োগ করতে পারি, আমি আমার এই লুপটাতে প্রয়োগ করতে পারি। তো আমি কোন লুপ প্রয়োগ করবো? ধরো আমি এই লুপটাতে প্রয়োগ করি CDEB, তাহলে দেখো CDEBC লুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। তাহলে CDEBC লুপে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। তাহলে আমরা কি করব? আমরা স্টার্ট করব সি বিন্দু থেকে। ধরো এই যে সি বিন্দু, এখান থেকে তুমি স্টার্ট করবা। তাহলে দেখো স্টার্টিং এই যে যাচ্ছে আমি CDEB হয়ে যাবো, শুরুতে কি চিহ্ন আছে? মাইনাস। এই মাইনাস চিহ্ন এখানে কিন্তু নাম দেওয়া আছে। এই ব্যাটারির ভোল্টেজ 2 ভোল্ট, এটা মিসিং হয়ে গেছে, এটা দিয়ে রাখো 2 ভোল্ট। তাহলে এই যে নেগেটিভ চিহ্ন আছে, তাহলে নেগেটিভ 2, যে চিহ্ন তোমার সামনে করবে তুমি শুরুতেই সেটা তুমি দিবা। তাহলে নেগেটিভ 2, তারপরে দাও এখানে কত ওহম? 30। কারেন্ট কত? I1। কি চিহ্ন? প্লাস। তাহলে প্লাস দাও, প্লাস 30 I1। তারপরে যদি ফিরে আসো, ফিরে এসে এইখানে যখন ঢুকতেছি, এটা কি চিহ্ন? মাইনাস 20 কত? I2, 20 I2। আর কিছু আছে? আমি সিটে এসে পৌঁছলাম, আর কিছু আছে? নেই, সবকিছু মিলে 0। এটা হলো কারশফ সেকেন্ড ল, খুবই সহজ। আমরা একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দু ফিরে আসবো। এটা যার সামনে শুরুতে আমি যে চিহ্নটা পাবো সে চিহ্নতে চিহ্নিত করব। এখন এইটা একটা ইকুয়েশন হয়ে গেল আমার। এইটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, কারণ এটা আমার দেখো I1 I2 এভাবেই দেওয়া আছে। আমি ইচ্ছা করলে এখানে আর একটু সাইজ করে নিতে পারি। দেখো লিখে নাও তুমি 30 I1 minus 20 I2 minus 2 is equal to 0। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এবার আমি সেকেন্ড লুপ প্রয়োগ করব। সেকেন্ড লুপ দেখো আমরা এইটা দিয়ে প্রয়োগ করবো, ACBEA। তাহলে আমরা লিখি, কি দেখা যাচ্ছে? দেখো তুমি, দেখা যাচ্ছে ACBEA লুপে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। তোমরা কি বুঝতে পারতেছ? বুঝতে না পারলে কিন্তু আমাকে বলবা। দেখো একদম ভালোভাবে বুঝে নিবা। একটা অঙ্ক বুঝলে সব অঙ্ক পারবা, আর 10টা অঙ্ক যদি না বুঝে করো পরে একটা অঙ্ক পারবা না। আমরা শুরু করছি, সবসময় আমি যখন একটা লুপে করব তার মধ্যে দেখো দুটো আননোন রাশি আছে। তাহলে দুটো আননোন রাশি থাকলে আমাকে আরেকটা ইকুয়েশন তার সামনে নিয়ে আসতে হবে, যাতে করে আমরা কেটে কেটে দিতে পারি, তাই না? তাহলে আমি সে কাজটা করতে চাই। এখন ভিন্ন একটা লুপ প্রয়োগ করছি আমি। তাহলে শুরু করবো, এবার যাত্রা শুরু করবো এ থেকে। যাত্রা শুরু করবো। দেখো শুরুতে কি চিহ্ন আছে বলো? পজিটিভ চিহ্ন। তাহলে কি লিখবো বলো তো? 10 প্লাস 10 I। কারেন্ট কত? কারেন্ট I না? কারেন্ট I। তারপরে প্লাস কি চিহ্ন? প্লাস 20 কি এটা? I2। তারপরে এদিক দিয়ে আসো, তারপরে কি আছে? প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি খেয়াল করে দেখো 1 নম্বর সমীকরণে আননোন রাশি হলো I1 I2, 2 নম্বর সমীকরণে আননোন রাশি হলো I2 এবং I। তাহলে কি কাটাকাটি করা যাবে? করা যাবে না। এখানে I আছে, আইটাকে কি করতে হবে? কনভার্ট করে আমাকে I1 I2 তে রূপান্তর করতে হবে। এখন তুমি যদি এই যে সি বিন্দুর দিকে তাকাও, দেখো এখানে কি দেখা যাচ্ছে? যে এখানে এই যে I1টা এদিকে যাচ্ছে, আর এই আইটা কিন্তু এখানে এসে দেখো 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, তাই না? এই I1টা এরকম, এখানে I1 থাকা মানে এই জায়গাতে কিন্তু I1 রয়েছে। তুমি একটু বন্ধ করে দাও, দ্রুত যাও। দেখো এখানে কিন্তু I1টা রয়েছে।
তাহলে আমরা সি বিন্দুতে কি বলতে পারি, তার সঙ্গে ফার্স্ট ল প্রয়োগ করবো, কি লিখবো বলো, আই ইজ ইকুয়াল টু I2। হ্যাঁ, তাহলে তুমি এই পাশে সাইড নোট করে দেখাও, এটা সাইড নোট লেখো, সি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করি। এই যে সি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করবো, সি বিন্দুতে আই আসছে আর I1 আর I2 চলে গেছে, তাহলে আইটা কার সমান, I1 প্লাস I2 এর সমান। তাহলে আমরা এখন এটা বসায় দেবো, জায়গা বসায় দিলে 10, এই যে 10 I1 প্লাস I2 প্লাস 20 I2 8 is equal to 0। তাহলে 10 I1 আর 10 I1 10 আর 20 মানে 30 I2 প্লাস 8 is equal to 0। এইটা হলো আমাদের দ্বিতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন এই যে আমাদের প্রথম সমীকরণ যে জায়গাতে আছে আর দ্বিতীয় সমীকরণ যে জায়গাতে আছে, এইখানে দেখো তুমি খেয়াল করে যে এই জায়গাতে আমার 30, এই জায়গাটা আমার 10, তাহলে এই সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করে দেই তাহলে 30 আসবে, তারপরে বিয়োগ করলে কিন্তু I1টা কেটে যাবে, তাহলে I2টা পেয়ে যাবো আমরা। তো তোমরা করো দেখি, এটা লেখো তোমরা এইভাবে যে 1 বিয়োগ 2 গুণন 3 করি, তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করে বিয়োগ করে নিই। তাহলে আমরা লিখি এই যে 30 I1 মাইনাস 20 হলো I2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আর 3 দিয়ে গুণ করলে 3 10 হলো 30 I1, 3 30 90 হলো I2 আর 3 8 24 ইজ ইকুয়াল টু 0। বিয়োগ করব, বিয়োগ করব মানে কি, বিয়োগ চিহ্ন দিয়ে দিব, চিহ্ন দিয়ে দিলে দেখো এবার আমার কিন্তু I1 আর I1 কেটে যাচ্ছে, কেটে গেলে 90 আর 20 হলো মাইনাস 110 I2 আর এখানে মাইনাস হলো 26 ইজ ইকুয়াল টু 0। I2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে 110, I2 ইজ ইকুয়াল টু হচ্ছে 26, I2 is equal to minus 26 divided 110। কত আসে দেখো 0. হ্যাঁ, minus 13 divided 55, তাই না? অ্যান্সার ঠিক আছে। তোমাদের কিন্তু আগেই বলেছিলাম, দেখো I2 এর অ্যান্সারটা কি আসলো, নেগেটিভ আসলো, কারণ I2 তো এদিক হওয়ার কথা না, এইটা হলো কোষের পজিটিভ, এদিক থেকে বরং কারেন্টটা প্রবেশ করবে, বিতে এসে বরং দুই ভাগে বিভক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এরা উল্টো দিকে করেছে, তাই বলেছিলাম আমরা I2 এদিকে হবে না, বরং I2 উল্টো দিকে হওয়ার কথা ছিল। তো ওই জন্য I2 এই দিক বিবেচনা করে আমি অ্যান্সার পেয়েছি, বিধান নেগেটিভ হয়েছে। এই নেগেটিভ দ্বারা বোঝা যায় যে I2 দিকটা এক্স্যাক্টলি এদিকে হবে না, এর উল্টো দিকে হবে। তো আমি চিত্র অনুসারে বলেছি, ওরা দিয়েছে যেটা চিহ্ন, ওই অনুযায়ী আমার অ্যান্সার ঠিক আছে, I2 মান নেগেটিভ। এখন আমরা I2 এর মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসায় দেই,